আকাশে বিদ্যুতের ঝলকানি, আর পায়ের নিচের মাটিটা হঠাৎ কেঁপে ওঠা। প্রকৃতির এই দুটো বিশাল শক্তিকে নিয়েই আমাদের আজকের আলোচনা। আমরা জানব পৌরাণিক ভয় আর কল্পনা থেকে বেরিয়ে এসে বিজ্ঞান কিভাবে এই রহস্যগুলোর সমাধান করেছে। একবার ভাবুন তো, আজ থেকে হাজার হাজার বছর আগের কথা। মানুষ যখন আকাশে ওই বিদ্যুতের ঝলকানি দেখত, কি ভাবত তারা? তাদের মনে কিন্তু প্রচণ্ড ভয় কাজ করত। তারা ভাবত নির্ঘাত কোনো দেবতা রেগে গেছেন। কিন্তু মজার ব্যাপার হলো, আজ আমরা জানি যে এর পেছনে কোনো রাগ বা অভিশাপ নেই, আছে শুধুই পদার্থবিজ্ঞানের কিছু সহজ নিয়ম। তাহলে চলুন ঝটপট দেখে নিই আজকে আমরা কি জানতে চলেছি। আমরা শুরু করব বজ্রপাতের পুরনো ধারণা দিয়ে, মানে কিভাবে মানুষ এটাকে দেবতাদের কাজ বলে মনে করত। এরপর আমরা দেখব এর পেছনের আসল বিজ্ঞানটা কি, মানে ওই আকর্ষণের নিয়ম। তারপর আমরা এক্কেবারে বজ্রপাতের ব্যবচ্ছেদ করে দেখব। আর শুধু আকাশেই থেমে থাকব না, যখন পৃথিবী কাঁপে মানে ভূমিকম্প, সেটার রহস্য জানব। আর সবশেষে সবচেয়ে জরুরি যেটা, কিভাবে এই দুটো প্রাকৃতিক দুর্যোগ থেকে আমরা নিরাপদ থাকতে পারি সেটাও জেনে নেব। তো শুরু করা যাক সেই দেবতাদের স্ফুলিঙ্গ দিয়েই। কিভাবে মানুষ ভয় আর কাল্পনিক গল্প থেকে বেরিয়ে এসে বিজ্ঞানের আলোয় এই বিশাল রহস্যের সমাধান করল, সেই গল্পটাই এবার শোনা যাক। বহু বহু বছর ধরে মানুষ কিন্তু এটাই ভেবে এসেছে যে বজ্রপাত মানে দেবতাদের পাঠানো কোনো বিশেষ বার্তা। তারা বুঝতেই পারেনি যে এটা আসলে একটা বিশাল আকারের ইলেকট্রিক স্পার্ক ছাড়া আর কিছুই না। অবাক লাগছে? ভাবুন তো, শীতকালে সোয়েটার খোলার সময় যে ছোট ছোট নীল আলোর ঝলকানি দেখি আমরা, বা একটা পটপট শব্দ হয়, আকাশের বজ্রপাতও কিন্তু ঠিক একই জিনিস, শুধু তার আকার আর শক্তিটা অনেক অনেক বেশি। এই টাইমলাইনটা একবার দেখুন, ব্যাপারটা কি অবিশ্বাস্য। একদিকে ভাবুন, সেই ৬০০ খ্রিস্টপূর্বাব্দে গ্রিকরা অ্যাম্বার মানে এক ধরনের গাছের আঠা, সেটাকে পশন দিয়ে ঘষে স্থির বিদ্যুৎ আবিষ্কার করছে। আর তার ঠিক ২০০০ বছরেরও বেশি সময় পর ১৭৫২ সালে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন তার সেই বিখ্যাত ঘড়ির পরীক্ষা দিয়ে প্রমাণ করলেন যে আকাশের ওই ভয়ঙ্কর বজ্রপাত আর অ্যাম্বারের ওই ছোট্ট স্ফুলিঙ্গ দুটোই আসলে একই জিনিস। ভাবা যায়? একটা সহজ সত্যিকে বুঝতে আর প্রমাণ করতে মানব সভ্যতার প্রায় ২০০০ বছর লেগে গেল। কিন্তু প্রশ্ন হল, মেঘের মধ্যে এত বড় স্ফুলিঙ্গ তৈরি হয়টা কিভাবে? এর উত্তরটা লুকিয়ে আছে ইলেকট্রিক চার্জের মধ্যে। চলুন পদার্থবিজ্ঞানের সেই খুব সহজ কিন্তু দারুণ শক্তিশালী নিয়মগুলো একবার দেখে নেওয়া যাক, যা এই পুরো রহস্যের জট খুলে দেবে। এই অভিজ্ঞতাটা আমাদের প্রায় সবারই আছে, তাই না? শুকনো চুলে প্লাস্টিকের চিরুনি দিয়ে কয়েকবার আঁচড়ে তারপর যদি ছোট ছোট কাগজের টুকরোর কাছে ধরা হয়, কি হয়? কাগজগুলো যেন ম্যাজিকের মতো লাফ দিয়ে চিরুনিতে আটকে যায়। এই যে দুটো জিনিস ঘষাঘষির ফলে একটা অদৃশ্য শক্তি তৈরি হলো, এটাকেই বলে স্থির চার্জ। কারণ এই চার্জগুলো নিজে থেকে নড়াচড়া করে না, স্থির থাকে। এবার এই ছবিটা দেখুন, দারুণ একটা পরীক্ষা। দুটো বেলুনকে একই রকম পশমের কাপড় দিয়ে ঘষে চার্জ দেওয়ার পর দেখুন কি হচ্ছে। ওরা একে অপরকে আর একদমই সহ্য করতে পারছে না, দূরে ঠেলে দিচ্ছে। এটাই হলো চার্জের দুনিয়ার প্রথম আর সবচেয়ে জরুরি নিয়ম। একই রকম বা সমধর্মী চার্জ একে অপরকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, মানে বিকর্ষণ করে। তাহলে বোঝা গেল, একই রকম চার্জ একে অপরকে পছন্দ করে না। কিন্তু চার্জগুলো যদি আলাদা রকমের হয়? হ্যাঁ, চার্জ আসলে দুই ধরনের হয়, পজিটিভ আর নেগেটিভ। আর এখানেই আসে দ্বিতীয় নিয়মটা, বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, ঠিক যেন চুম্বকের উত্তর আর দক্ষিণ মেরুর মতো। আচ্ছা, আকর্ষণ আর বিকর্ষণের এই সহজ নিয়মগুলো তো জানা গেল। এবার চলুন এই জ্ঞানটাকে কাজে লাগিয়ে মেঘের ভেতরে ঢু মারা যাক আর দেখি ঠিক কিভাবে এই সহজ নিয়মগুলোই একসাথে মিলে আকাশে বিদ্যুতের ওই চোখ ধাঁধানো খেলাটা তৈরি করে। একটা ঝড়ের মেঘকে আসলে একটা বিশাল মিক্সার গ্রাইন্ডারের মতো ভাবতে পারেন। এর ভেতরে বাতাসের প্রচণ্ড ঝাপটা জলকণা আর বরফকণাদের ক্রমাগত উপর নিচ করতে থাকে। এই ধাক্কাধাক্কি আর ঘষাঘষির ফলে যা হয়, চার্জগুলো আলাদা হয়ে যায়। সাধারণত হালকা পজিটিভ চার্জগুলো মেঘের ওপরের দিকে চলে যায়, আর ভারী নেগেটিভ চার্জগুলো মেঘের নিচের অংশে জমা হতে থাকে। তো মেঘের ওপরে পজিটিভ আর নিচে নেগেটিভ চার্জের বিশাল পাহাড় যখন জমতে থাকে, তখন সেখানে একটা প্রচণ্ড বৈদ্যুতিক চাপ তৈরি হয়।
ব্যাপারটা এমন যে আকাশে যেন একটা বিশাল অদৃশ্য ব্যাটারি তৈরি হয়ে গেছে, যেটা শুধু ডিসচার্জ হওয়ার সুযোগ হচ্ছে। পরিস্থিতিটা তখন রীতিমতো বিস্ফোরণমুখ। আর তারপরেই আসে সেই ক্লাইম্যাক্স, যখন এই চার্জের চাপ এতটাই বেড়ে যায় যে মাঝখানের বাতাস, যেটা সাধারণত বিদ্যুৎ পরিবহন করে না, সেটাও আর বাধা হয়ে দাঁড়াতে পারে না। তখন এক লাফে বিপুল পরিমাণ নেগেটিভ চার্জ পজিটিভ চার্জের দিকে ছুটে যায়, আর তৈরি হয় এক বিশাল বৈদ্যুতিক স্ফুলিঙ্গ। এই আলোর ঝলকানি আর প্রচণ্ড শক্তিকেই আমরা বজ্রপাত বলে জানি। আকাশের শক্তি তো বোঝা গেল, কিন্তু সেই শক্তির কি হবে, যা আমাদের পায়ের তলার শক্ত মাটিকেই নাড়িয়ে দেয়? চলুন এবার আকাশ থেকে মাটিতে নামা যাক। ভূমিকম্পের ক্ষেত্রেও কি পুরনো দিনে এমন কোনো অদ্ভুত ধারণা ছিল? বিজ্ঞানীরাই বা কিভাবে পৃথিবীর এই কাঁপুনি রহস্যের সমাধান করলেন? চলুন এবার সেই গল্পে ঢোকা যাক। খুব সহজ করে বললে, ভূমিকম্প হল পৃথিবীর কেঁপে ওঠা। আর এই কাঁপুনিটা শুরু হয় আমাদের পায়ের অনেক গভীরে, পৃথিবীর উপরের যে শক্ত আবরণ বা ক্রাস্ট আছে তার ভেতরে। ভূমিকম্পের রহস্য বোঝার সবচেয়ে বড় চাবিকাঠি হল টেকটনিক প্লেট। ব্যাপারটা এভাবে ভাবা যেতে পারে, পৃথিবীর ওপরের শক্ত স্তরটা কিন্তু একটা আস্ত আপেলের খোসার মতো নয়, এটা বরং অনেকটা ভেঙে যাওয়া ডিমের খোসার মতো, যা বেশ কয়েকটা বিশাল টুকরোয় ভাগ করা। এই টুকরোগুলোকেই বলা হয় প্লেট, আর এরা একটা গরম আঠালো তরলের স্তরের ওপর সারাক্ষণ ভেসে বেড়াচ্ছে আর খুব ধীরে ধীরে নড়াচড়া করছে। এখন ভাবুন তো, যখন এই বিশাল ভাসমান প্লেটগুলো একে অপরের সাথে ধাক্কা খায় বা গা ঘেঁষে চলে যায় কিংবা একটা আরেকটার নিচে ঢুকে যেতে চেষ্টা করে, তখন কি হয়? তখন ওই প্লেটগুলোর কিনারায় প্রচণ্ড শক্তি জমা হতে থাকে। একটা সময় আসে যখন সেই শক্তি আর আটকে থাকতে পারে না, হঠাৎ করে মুক্ত হয়ে যায়। আর এই মুক্ত হওয়া শক্তি যখন তরঙ্গের আকারে পৃথিবীর ওপরে এসে পৌঁছায়, তখনই আমরা মাটি কাঁপতে অনুভব করি। আর একেই আমরা বলি ভূমিকম্প। এই কম্পনের শক্তি মাপা হয় রিক্টার স্কেল দিয়ে। এই স্কেলটা কিন্তু সাধারণ স্কেলের মতো নয়। এখানে প্রতি 1 একক বাড়া মানে কম্পনের শক্তি প্রায় 32 গুণ বেড়ে যাওয়া। তার মানে 7 মাত্রার একটা ভূমিকম্প কিন্তু 6 মাত্রার ভূমিকম্পের চেয়ে 32 গুণ বেশি শক্তিশালী। আর 7 বা তার বেশি মাত্রার ভূমিকম্প কতটা ভয়ঙ্কর হতে পারে তা আমরা গুজরাট বা কাশ্মীরের মতো জায়গায় দেখেছি। গোটা শহরকে ধ্বংসস্তূপে পরিণত করে দিতে পারে। তো এখন আমরা জানি বজ্রপাত বা ভূমিকম্প কেন হয়। আর এই জ্ঞানটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় হাতিয়ার, কারণ এটা আমাদের অন্ধ ভয় থেকে বের করে এনে নিজেদের রক্ষা করতে সাহায্য করে। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা কিভাবে নিরাপদ থাকতে পারি। বজ্রপাতের সময় সবার আগে যেটা করতে হবে সেটা হলো একটা নিরাপদ আশ্রয় খুঁজে বের করা। সবচেয়ে ভালো জায়গা হলো একটা পাকা বাড়ি বা কোনো গাড়ির ভেতর। আর মনে রাখতে হবে, খোলা মাঠ, উঁচু গাছ বা বিদ্যুতের খুঁটির নিচে দাঁড়ানোটা কিন্তু একেবারেই বুদ্ধিমানের কাজ নয়। এমনকি ধাতব হাতল দেওয়া ছাতাও তখন এড়িয়ে চলা উচিত। এই ছবিটা খুব জরুরি একটা জিনিস দেখাচ্ছে। যদি এমন হয় যে আশেপাশে কোনো আশ্রয় নেই আর খোলা জায়গায় আটকে পড়েছেন, তখন ঠিক কী করতে হবে? ছবির মতো করে উবু হয়ে বসে পড়তে হবে, পায়ের গোড়ালির ওপর ভর দিয়ে। মাথাটা নিচু করে 2 হাঁটুর মধ্যে রাখতে হবে। শরীরটাকে যতটা সম্ভব ছোট আর মাটির কাছাকাছি নিয়ে আসতে হবে। এতে বজ্রপাতের সরাসরি লক্ষ্যবস্তু হওয়ার ঝুঁকিটা অনেকটা কমে যায়। আর ভূমিকম্প শুরু হলে প্রথম কাজ হলো ভয় না পেয়ে মাথা ঠান্ডা রাখা। যদি ঘরের ভেতরে থাকা হয় তাহলে সাথে সাথে কোনো শক্ত টেবিল বা খাটের নিচে ঢুকে পড়তে হবে এবং সেটার একটা পায়া শক্ত করে ধরে রাখতে হবে। এটা ওপর থেকে ভেঙে পড়া জিনিসপত্র থেকে বাঁচাবে। আর যদি বাইরে থাকা হয় তাহলে যত তাড়াতাড়ি সম্ভব খোলা জায়গায় চলে যেতে হবে, যেখানে কোনো বিল্ডিং, গাছ বা বিদ্যুতের তার ভেঙে পড়ার ভয় নেই। আর এটাই হয়তো আমাদের আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। আমরা এখন নিশ্চিতভাবে জানি যে ভূমিকম্প কেন হয়, কিন্তু বিজ্ঞান এখনও এটা বলতে পারে না যে ঠিক কখন আর কোথায় পরের ভূমিকম্পটা হবে। এর মানে কি? এর মানে হলো প্রকৃতির এই বিশাল শক্তির সামনে আমাদের অসহায় হয়ে বসে থাকলে চলবে না। ভয় পাওয়ার বদলে আমাদের যেটা করতে হবে সেটা হলো প্রস্তুতি। কারণ এই দুর্যোগগুলো থেকে বাঁচার সবচেয়ে বড় অস্ত্র হলো আমাদের জ্ঞান আর আমাদের পূর্ব প্রস্তুতি। এই দুটোই আমাদের আসল রক্ষা কবচ।